এখন আমরা হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি জানব এবং বুঝব। হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতি। ইতিমধ্যে আমরা হৃৎপিণ্ডের গঠন শিখেছি। হৃৎপিণ্ড একটি পাম্প মেশিনের মতো কাজ করে। অনবরত আমাদের হৃৎপিণ্ডটি সংকুচন এবং প্রসারণ হচ্ছে। বইয়ের ভাষা হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টুল এবং হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টুল। হৃৎপিণ্ডটা যখন এবার প্রসারিত হবে ডায়াস্টুল, যখন এবার সংকুচিত হবে তখন সিস্টুল। অনবরত এরকম সংকোচন প্রসারণ হচ্ছে হৃৎপিণ্ড। এই সংকোচন প্রসারণের মাধ্যমে আমাদের সারা দেহে রক্ত পাম্প করছে এবং চলে যাচ্ছে, আবার ফিরে আসছে। আমরা এখানে রক্ত সংবহন পদ্ধতিটা জানব। দেখো, রক্ত সংবহন পদ্ধতি কীভাবে ঘটে। প্রথমত হয় অলিন্দের প্রসারণ এবং অলিন্দদ্বয়ের সংকোচনের মাধ্যমে। দ্বিতীয় স্টেপটি হলো নীলদ্বয়ের প্রসারণ এবং নীলদ্বয়ের সংকোচন। প্রথম স্টেপটা হলো অলিন্দদ্বয়ের দুটি অলিন্দের প্রসারণ এবং তারপরে হয় যখন দুটি অলিন্দের প্রসারণ হয় তখন দুটি নিলয়ের সংকোচন হয়। আবার যখন দুটি নিলয়ের সংকোচন হবে বা প্রসারণ হবে, তার বিপরীত অংশটা উপরেরটা হবে। উপরে সংকুচিত হলে নিচেরটা হবে প্রসারিত, নিচে প্রসারিত হলে উপরটা হবে সংকুচিত। হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টুল আর প্রসারণকে বলা হয় ডায়াস্টুল। এটা ঠিকভাবে বুঝতে হলে একটু কপাটিকা সম্বন্ধে আমাদের সঠিক ধারণা থাকতে হবে। দেখো, ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে এই যে কপাটিকা রয়েছে বা ভালভ রয়েছে তাকে বলা হয় ত্রিপত্র কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ। ঠিক তেমনি বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থলে এখানে রয়েছে দ্বিপত্র কপাটিকা বা বাইকাসপিড ভালভ। আর ডান নিলয় ও ফুসফুস ধমনির সংযোগস্থলে এখানে রয়েছে অর্ধচন্দ্রাকার কপাটিকা। যখন অলিন্দ দুটি প্রসারিত অবস্থায় থাকে তখন এই ঊর্ধ্ব মহাশিরা দিয়ে বা সুপেরিয়র ভেনা কাভা দিয়ে আমাদের বডির বুকের উপরের অংশ থেকে সমস্ত রক্ত তার মধ্য দিয়ে আমাদের এই ডান অলিন্দে প্রবেশ করবে। একই সময়ে আমাদের বডির নিম্ন অংশের বুকের যে নিচের অংশটা রয়েছে সেখান থেকে রক্ত এখানে তার মাধ্যমে এসে এখানে পরিপূর্ণ হবে। এই রক্ত হলো দূষিত রক্ত। দূষিত রক্ত বলতে এখানে বোঝানো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আর বিশুদ্ধ রক্ত বলতে বোঝানো হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত। এই দুটি রক্তবাহার মাধ্যমে ঊর্ধ্ব মহাশিরা ও নিম্ন মহাশিরার মাধ্যমে আমাদের সম্পূর্ণ দেহের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত অর্থাৎ দূষিত রক্ত ডান অলিন্দে এসে জমা হয়, মানে রাইট অ্যাট্রিয়ামে জমা হয়। একই সময়ে ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত আমাদের বাম অলিন্দে এসে জমা হয়। বাম অলিন্দে এসে জমা হয়। ফুসফুস থেকে যে রক্ত আসে সেটা অবশ্যই অক্সিজেনযুক্ত রক্ত, মানে বিশুদ্ধ রক্ত, অক্সিজেনেটেড ব্লাড। এইবার দুটি অলিন্দ যখন রক্তপূর্ণ হয়, রক্তটা এই কপাটিকা ভেদ করে নিচের দিকে চলে আসে। এখানে নিচের দিকে চলে আসে। ডান অলিন্দ থেকে কপাটিকা ভেদ করে রক্ত নিচে চলে আসবে নিলয়ে। অলিন্দ দুটি যখন সংকোচন হবে তখন নিলয় থাকবে প্রসারিত অবস্থায়, তখন রক্তটা ডান অলিন্দ থেকে ত্রিপত্র কপাটিকে ভেদ করে ডান নিলয়ে চলে আসবে। একই সময়ে বাম অলিন্দ থেকে রক্ত বাইকাসপিড কপাটিকা ভেদ করে নিচের দিকে বাম নিলয়ে এসে প্রবেশ করবে। যখন দুটি নিলয় রক্তপূর্ণ হবে তখন হবে নিলয়ের সংকোচন। সংকোচন হলে এখান থেকে এইভাবে রক্ত এই নালীর মাধ্যমে, যাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা, সেটা নিচে দিয়ে এইদিকে বেরিয়েছে, ঊর্ধ্ব মহাশিরা দিয়ে
অক্সিজেনযুক্ত রক্ত আমাদের পুরা বডিতে প্রবাহিত হবে। এখান থেকে এগুলোর মাধ্যমে রক্ত আমাদের বুকের উপরের অংশ প্রভাবিত হবে, আর যে এই অংশটা রয়েছে সেটা দিয়ে আমাদের বুকের নিচের অংশে প্রবাহিত হবে অক্সিজেনযুক্ত রক্ত। একই সময় দেখো, ডান নিলয়ে ছিল দূষিত রক্ত, মানে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। সেই রক্ত এখানে অর্ধচন্দ্রাকার কপাটিকে ভেদ করে এদিকে চলে যাবে। অর্ধচন্দ্রাকার কপাটিকে ভেদ করে এদিকে রক্তটা দুই পাশে চলে যাবে। ডান দিকে চলে যাবে ফুসফুসীয় ধমনির মাধ্যমে, ফুসফুসে চলে যাবে। আর এদিকে বাঁ দিকে ফুসফুসীয় ধমনির মাধ্যমে ডান ফুসফুসে চলে যাবে, আর এদিকে বাম ফুসফুসের ধমনির মাধ্যমে বাম ফুসফুসে চলে যাবে। আমাদের দুটি ফুসফুস রয়েছে, তাই দুই পাশে তার মাধ্যমে চলে যাবে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। গিয়ে সেখান থেকে ফুসফুসে রয়েছে অক্সিজেন, যেটা আমরা শ্বাস নিয়ে থাকি, অক্সিজেন সেটা থাকবে। সেখান থেকে ওই রক্তটা অক্সিজেন গ্রহণ করবে, করে আবার ফুসফুসের শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করবে। এইভাবে 4 বার সংকোচন হচ্ছে। দেখো, অলিন্দ দুটি প্রথমে প্রসারিত হয়, তারপরে সংকোচন হয়, তারপর নীলয় দুটিতে রক্ত চলে আসে। নীলয় দুটি রক্ত পূর্ণ হলে সেখানে আবার সংকোচন হয়, রক্ত বেরিয়ে যায়। এই যে প্রসেসটা অনবরত কন্টিনিউ চলতে থাকে। দূষিত তো আসলো, ফুসফুসে গেল, আবার অক্সিজেন নিয়ে চলে আসলো পুরা দেহে, এইভাবে চলে গেল। এই যে চক্রাকার প্রক্রিয়াটা অনবরত চলছে আমাদের শরীরে। এইভাবে অনবরত আমাদের শরীরে রক্ত সংবহন হচ্ছে। আশা করি রক্ত সংবহনটা তোমরা বুঝতে পেরেছ।